This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনার কাজ পঞ্চায়েত মানুষকে অন্ধকারে রেখে সঠিকভাবে করছে না, এমনই অভিযোগ তুললেন বলাগড় ব্লকের জিরাট অঞ্চলের তৃণমূল সভাপতি সঞ্জয় রায়। তার এই বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাহলে কি ন্যায্য ব্যক্তিরা পাচ্ছেন না বাংলার আবাস যোজনার ঘর? তেমনটাই উঠছে কিন্তু প্রশ্ন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রাম সভার মাধ্যমে বাংলার আবাস যোজনার লিস্ট ঘোষণা শুরু হয়েছে গতকাল থেকে। হুগলির বলাগড় ব্লকের ১৩টি পঞ্চায়েতের মধ্যে গতকাল ৭টি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায় ঘোষিত হয়েছে আবাস যোজনার লিস্ট। আজ আর ৬টি পঞ্চায়েতের লিস্ট ঘোষিত হল। এদিন জিরাট অঞ্চলে বাংলার আবাস যোজনার লিস্ট ঘোষণার জন্য গ্রাম সভায় সমস্ত বাংলা আবাস যোজনায় তালিকাভুক্ত এলাকাবাসী যোগদান করেন। কিন্তু নিয়ম বলছে অন্যরকম। বাংলার আবাস যোজনার তালিকাভুক্তদের নাম বা তালিকা গ্রাম সভায় উল্লেখ করতে হবে, কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জয় রায়ের অভিযোগ সেই নিয়ম মানা হয়নি জিরাট পঞ্চায়েতের ক্ষেত্রে। জিরাট পঞ্চায়েতের গ্রাম সভায় দেখা গেছে উল্টোটা, যেখানে বলা হয়েছে পঞ্চায়েত মেম্বারদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলার আবাস যোজনা তালিকাভুক্তদের নাম চলে যাবে। সত্যি কি হোয়াটসঅ্যাপে পাঠানোর নিয়ম আছে, না কোন কিছু এড়িয়ে যাওয়ার জন্য এই নিয়ম? কেন বাংলার আবাস যোজনার নামের তালিকা প্রকাশ্যে ঘোষণা হলো না, এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। যদিও জিরাটের অঞ্চল সভাপতির এই অভিযোগ উড়িয়ে দিয়ে জিরাট অঞ্চলের প্রধান এবং উপপ্রধান বলেছেন, পঞ্চায়েত ব্যবস্থার কিছু সম্বন্ধে বলতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে বলাটা ঠিক নয়। এখন দেখার বিষয় কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। আপনারা জায়গা বলছেন, আমাদের আপনাদের কাছে যাচ্ছি, আমরা নাম লিখিত করছি। আপনার লিস্টে নাম নেই? মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেল বলতে, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের বাংলার আবাস যে ঘর, তার জন্য যা উনি প্রক্রিয়া করেছিলেন, যে একটা মানুষ যে ঘর পাওয়ার যোগ্য সেই জন্য ঘর পায়। 2018 সালে কেন্দ্রীয় সরকারের সেই সার্ভে শুরু হয়। 2022 সালে সেই সার্ভের উপর আবার নতুন করে আবার সার্ভে হয়, তারপরে একটা লিস্ট তৈরি হয় এবং সেই সার্ভেগুলো তখনকার সময় যথারীতি আধিকারিক সহ 3টে স্তরে সেই লিস্ট তৈরি হয়। তো হতে হতে আজকে 2024, তার মধ্যে দেখা গেছে কিছু মানুষ মারা গেছেন, হয়তো কিছু বেনিফিশিয়ারি হয়তো তার তখন হয়তো আর্থিক অবস্থা ভালো ছিল না, বর্তমানে তার ভালো হয়ে গিয়ে সে আজকে বাড়িটি করেছেন। এরকম কিছু সংখ্যা বাদ গেছে, কিন্তু তার মধ্যে এমন কিছু বাড়ির ঘর রয়েছেন। এই 2024 সালে দিদি ঘোষণা করার পর যেসব বাড়িগুলো দেওয়া হয়েছিল, সেই সকল বাড়িগুলোর মধ্যে এমন কিছু আছে যেইগুলো পাওয়ার যোগ্য, তাদের নাম যোগ্য তালিকা থেকে বাদ চলে গেছে। আর কিছু মানুষ এরকম আছেন যাদের পাওয়ার যোগ্য নয়, তারা ওই লিস্টের মধ্যে রয়েছেন। মানে যথারীতি এর উত্তর আর তো বেনিফিশিয়ারিরা পাচ্ছেন না, এবং বারবার করে বলা হচ্ছে আমরা লিস্ট বার করছি। লিস্ট কি? একসঙ্গে 936টা লিস্ট, মানে জনের লিস্ট, 1300 মানুষের লিস্ট। সেই লিস্ট একটা মানুষের পক্ষে, গ্রামের পক্ষে জানাও সম্ভব না, করাও সম্ভব না। তো এবং তার মতো সে মোতাবেক তারা জানতেও পারছেন না যে আমার নাম যোগ্য তালিকায় আছে না নেই, বা আমার নামটা কোথায় গেল। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে গিয়ে লাস্ট হচ্ছে আমাদের এই গ্রাম সভা। এই গ্রাম সভা থেকে আমাদের লাস্ট যত নাম আমাদের যোগ্য তালিকায় থাকবে, তাদের নাম এখান থেকে অনুমোদন হয়ে তার পরবর্তীকালে কিছু আরও কাজ আছে, যেরকম মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক কিছু কাজ আছে আরও, সেগুলো করার পর আগামী 23 তারিখে দিদি বলেছেন, ঘোষণা করেছেন, তাদের প্রথম লটের টাকা ঢুকে যাবে। সঠিক নিয়মে কি পাচ্ছে? সঠিক নিয়মে পাচ্ছে না বলেই তো আজকে যে গ্রাম সভা এখানে তৈরি হয়েছে বা আয়োজন করা হয়েছিল, সেই গ্রাম সভার মধ্যে যা এখানে যা দেখলাম এসে, সেখানে মানে সে আমাদের অন্তপক্ষে জিরাট জীবীর ক্ষেত্রে সেটা মোটেই কাম্য নয়। একটা মানুষ এখানে আসছেন, সে তার নাম জানতে পারছেন না যে আমার নামটা আছে কি নেই, সে হতাশা বন্ধে রয়েছেন। তাকে যখন কোশ্চেন করা হলো গ্রাম সভাতে, তখন সেই গ্রাম সভাকে যারা সবার দায়িত্বে ছিলেন তারা বলছেন লিস্ট পঞ্চায়েত মেম্বারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার 2-3 দিনের মধ্যে সেই ব্যক্তি জানতেও পারছেন না এবং কতটা মেম্বাররা অ্যাক্টিভ আছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 1357টা নাম পড়বেন এবং সেখানে বার করবেন যে তার বুথের সে আছে না নেই। এবং এটা তো বুথ ওয়ারি হয়নি, এটা তো হয়েছে যে সার্ভেটা হচ্ছে মৌজা ওয়াইজ। দেখা গেল আজকে 137 নম্বর বুথ, তার হচ্ছে
মৌজা পড়ে গেছে। তাহলে কি পঞ্চায়েত মানুষকে ধোঁয়াশার মধ্যে অন্ধকারে রেখে কি এই কাজটা করছে? একদম তাই। পঞ্চায়েতে আরও অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, বিশেষ করে এটা যেহেতু একটা মানুষের একটা ঘরের ব্যাপার, দিদি দিচ্ছে একটা একটা ন্যায্য মানুষ আজকে এখান থেকে বঞ্চিত হওয়ার জায়গায় রয়েছে। এবং অনেক মানুষ আজকে এখানে এসছেন গ্রাম সভায় তাদের অভিযোগ জানাতে, যে ন্যায্য তালিকা থেকে তাদের নাম নেই, তারা এখানে এসে জানাতে পারছে অভিযোগ। একদম এখানে যারা দায়িত্বে ছিলেন গ্রাম সভার পঞ্চায়েত থেকে তারা একটা প্রস্তাব রেখেছেন, যারা এরকম এখনো পর্যন্ত ঘরের নাম যোগ্য তালিকা থেকে বাদ চলে গেছেন, তারা এখানে তাদের নাম এখানে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে আজকে যেখানে অভিযোগটা জানালো, এই অভিযোগটা কতটা যে বাস্তব রূপ নেবে সেইটাই এখন সংশয়। এই যোগ্য মানুষগুলোকে আগামী দিনে যদি আমরা মানুষের কাছে যাই ভোট চাইতে, আমরা মানুষের কাছে গিয়ে দুয়ারে দুয়ারে যাই, তাদের সমস্যাগুলো আমরা দেখি, তো আজকে যদি একটা ন্যায্য মানুষ যদি ঘরটা না পায়, তাহলে আগামী দিনে যে 26শে বিধানসভা ভোটে কিন্তু এর একটা এফেক্ট কিন্তু আগামী দিনে অন্ততপক্ষে জিয়াট অঞ্চলের মধ্যে পড়বে। আপনি তো অঞ্চল সভাপতি, তাহলে আপনি বলছেন যে এই নিয়ম কি ভুলভাবে হয়েছে? এটা টোটাল প্রক্রিয়াটা ভালোভাবে যেটা হওয়া দরকার ছিল সেইভাবে পঞ্চায়েত করেনি। পঞ্চায়েত যদি আরও সুন্দর করে সবাইকে নিয়ে যদি সুন্দরভাবে এটা করতো, তাহলে অনেকে আজকে এই যে এখানে একটা বিশৃঙ্খলা যে তৈরি হলো, যে সভা না, এটা হয়ে গেছে মেলা। এটা মেলার মতো সভা, যে যেখান থেকে আসছে, যে যেখান থেকে ঢুকছে, কোনো রকম নিয়ম নেই, কানুন নেই, পুরো বিশৃঙ্খলা, যে যার মতো করে বলছে। আজকে এইটা তৈরি হতো না। আপনি কি বিষয়টা কি যে পর্যায়ে আছে রাজ্যে? অবশ্যই আজকে যাদের আমি এখানে এন্ট্রি করালাম, যারা যোগ্য তালিকা থেকে নাম চলে গেছে, এর আগেও আমি গত 3 তারিখে আমি বিডিও সাহেবের কাছে, ওখানে বিডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম। ওখানে গিয়েও আমি একটা লিস্ট জমা দিয়েছিলাম যে ম্যাডাম এরা কিন্তু যোগ্য তালিকা থেকে বাদ, তাদের কোনো রকম অ্যাক্টিভিটি নেই এবং তাদের এখনও পর্যন্ত সেই আধারেই তারা পড়ে আছে। তাই এর জন্য দেখবো আজকে এখানে গ্রামসভা থেকে কতটা এরা এই যে মানুষের যে চাহিদাটা এবং মানুষ যেখানে দিল সেটা কতটা আগামী দিনে কার্যকরী হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। এবং আমরা বসে থাকবো না, এর জন্য যতদূর যাওয়ার একদম যাতে ন্যায্য মানুষরা ঘর পায়, যতদূর যাওয়ার আমরা যাব দলের পক্ষ থেকে। কারা অভিযোগ করেছে, কি বিষয়ে অভিযোগ করেছে, বিষয়টা আমাদের গ্রামসভা নিয়ে, কিন্তু কারা অভিযোগ করেছে আমি জানি না। যদি আপনার তৃণমূলেরই একজন যে অঞ্চল সভাপতি, তিনি এই বক্তব্য দিয়েছেন যে ধোঁয়াশার মধ্যেই এই যে লিস্ট হচ্ছে ধোঁয়াশার মধ্যে করা হয়েছে, অন্ধকারে রেখে মানুষকে করেছে। আমার যিনি সভাপতি বলছেন তারা আমার সহকর্মী, কারণ আমিও ওই পলিটিক্যাল পার্টিতে হোল্ড করি। এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের কেউ যদি বাইক দিয়ে থাকেন এই সম্বন্ধে, তা আমি 2008 সাল থেকে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আছি। তা এইখানে বিডিওর আধিকারিক ছিলেন এবং আমাদের পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন, এবং এখানে অনেক পঞ্চায়েতি ব্যবস্থা যতদিন ধরে চলছে, প্রাক্তন সদস্য, বর্তমান সদস্য, প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান থেকে শুরু করে সবাই এখানে আজকে অংশগ্রহণ করেছিল। যদি কোথাও ভুলভ্রান্তি থাকে, যারা বলছে, আমার মনে হয় তারা পঞ্চায়েতের পাঠ সম্বন্ধে ঠিকমতো তারা অবগত নয়। আমার মনে হয়, আমি বলবো যে পঞ্চায়েতি ব্যবস্থা সম্বন্ধে জানতে গেলে বা পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আরও পড়াশোনা করতে হবে, সকলকে আরও পাঠ নিতে হবে এবং আরও পড়াশোনা করে তারপরে বলতে হবে। তাহলে এত মানুষ এখানে 1000 থেকে 900 মানুষ এখানে উপস্থিত হয়েছে, তো কারোর কোনো অভিযোগ নেই। একটা মানুষও এখানে শান্তিপূর্ণভাবে, আপনারা দেখলেন, আপনাদের ক্যামেরার সামনে সবাই ছিল, শান্তিপূর্ণভাবে তারা এখানে সভা করলো। আমাদের যেহেতু সভাটা একটাই এজেন্ডা, সেটা হচ্ছে আমাদের স্পেশাল আবাস যোজনার গ্রাম সভা, এটা একটাই বিষয়, একটাই এজেন্ডা। তাই আমাদের সভাটা আমরা 1.5-2 ঘন্টার মধ্যে আমরা শেষ করেছি। এখানে অন্য বিষয় আর কিছু নেই। তো আমি বলবো আবারও যে আমাদের প্রধান সাহেব বলেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে বাংলার আবাস যোজনার যে প্রকল্পের কাজ চলছে সারা বাংলা জুড়ে, আমাদের জিরাটের ক্ষেত্রে আমরা অত্যন্ত খুশি সেই তালিকা দেখে। এবং আমরা আমাদের সরকারি যারা আধিকারিক আছেন তাদেরকেও, আমরা যারা কোয়ারিজ করেছেন তাদেরকেও আমরা এই বিষয়ে ধন্যবাদ জানাতে চাই।